আল্লাহ আমাদের যত দয়া করেছেন তার মধ্যে নাম্বার ওয়ান দয়া, তার মানে যেটার উপর ভিত্তি করে আমরা বেঁচে থাকি। আচ্ছা, যে কাউকে যদি আমি বলি যে আপনাকে আমি 1000 কোটি টাকা দিব, এখনই আপনাকে মরতে হবে, ওই লোকটা কি রাজি হবে, নাকি বলবে যে না ভাই আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, তুমি আমাকে কিছুদিন বেঁচে থাকার সুযোগ দাও? কোনটাতে মানুষ যাবে? টাকা নেবে নাকি বেঁচে থাকতে যাবে? কোনটা বলতে হবে, কিন্তু আমি কিন্তু এটা কোনটা বেঁচে থাকতে চাই। আচ্ছা, বেঁচে থাকার জন্য আমাদের টাইমের দরকার না, সময়? আল্লাহ মানুষের জন্য যতগুলো রহমত দিয়েছেন তার মধ্যে মোস্ট মার্সিফুল যেটা, সেটা হচ্ছে সময়, টাইম। এটা সবচেয়ে দামি। টাইমকে যে আমরা মাপি, সময় পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম যে একক, সেটার নাম কি বলেন তো? বলতে হবে তো। কি নাম? কি নাম? ভেরি ফাইন, সেকেন্ড। এবার আপনি সেকেন্ডের সংজ্ঞা যদি গুগলে সার্চ করেন অবাক হয়ে যাবেন। সেকেন্ডকে আগে পরিমাপ করা হতো একটা গোটাল দিন, ওইটাকে 86,400 ভাগে ভাগ করা হইতো, হওয়ার পরে তার একটা ভাগকে একটা সেকেন্ড বলতো। কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে দেখলো যে এই পৃথিবীতে বহু সাগর আছে, মহাসাগর আছে, তারপরে সোলার সিস্টেম, এইখানে মাঝে মধ্যে জোয়ার ভাটা হয়, মাঝে মধ্যে হচ্ছে গ্রহ উপগ্রহের গতিবেগের একটু তারতম্য দেখা যায়। এই কারণে এক দিনকে 86,400 ভাগে ভাগ করার পরে যে এক সেকেন্ড করছে, সেইটার মধ্যে একটু কম বেশি হয়। এই জন্য বিজ্ঞানীরা খুঁজতে লাগলো যে আমরা সেকেন্ডটাকে এমনভাবে পরিমাপ করতে চাই, এমনভাবে যাতে করে 10 কোটি বছর পরেও এক সেকেন্ডের এদিক ওদিক না হয়। তার মানে সময় পরিমাপের একটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম দরকার। এই জন্য 1960-এর দশকে তারা ক্যালকুলেশন করতে 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 একটা মৌলের খোঁজ পায়। সেই মৌলটার নাম হচ্ছে সিজিয়াম। কি নাম বলেন তো? সিজিয়াম। কারো কাছে যদি গুগল গুরু থাকে, সার্চ করেন সিজিয়াম 1A গ্রুপের মৌল। পর্যায় সারণীতে 114টা মৌল আছে না, তার মধ্যে 1A গ্রুপে আছে সিজিয়াম। আপনি সার্চ করতে থাকেন, সিজিয়াম যেই পর্যায় সারণীতে আল্লাহ সেট করেছেন, কত নাম্বারে কেউ কি জানেন? কততে? 55। ভেরি নাইস। সূরা আর রহমান, মোস্ট মার্সিফুল, এটা কোরআনের কত নাম্বার আল্লাহ সেট করেছেন? কত? হ্যাঁ, 55। তার মানে আপনি দেখেন, সবচেয়ে মার্সিফুল যে জিনিসটা আল্লাহ আমাদের টাইম দিয়েছেন, সেইটা পরিমাপের যে সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম, সেই মৌলটা 55 নম্বরের পর্যায় সারণীতে আমরা পরে আবিষ্কার করছি। আর আল্লাহ তো জানেই যে কোন সময় মানুষ কি আবিষ্কার করবে, সেইটার উপর ভিত্তি করে কোরআনের 55 নম্বর সূরাটা, সূরা আর রহমানকে আল্লাহ সেট করেছেন। আপনার কি মনে হচ্ছে এটা কাকতালীয় ব্যাপার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? মনে হয় অনেকে বুঝতে পারেনি। আরো সহজ করে বলি, সিজিয়াম যে মৌলটা আছে, এই মৌলের মধ্যে প্রতি মুহূর্তে কম্পন হয়। আচ্ছা, আপনারা কি জানেন এই যে পানির যে বোতলটা, এটার মধ্যে কিন্তু অণুপরমাণু আছে, কাঁপতেছে, প্রতি মুহূর্তে কম্পন হচ্ছে। ঠিক তেমনি করে সিজিয়াম পরমাণুর ওই মৌলের মধ্যে প্রতি মুহূর্তে কম্পন হচ্ছে, এবং এই কম্পনটাকেই আমরা সেকেন্ডের সাথে যদি ম্যাচিং করি, তাহলে 10 কোটি বছর সময় যাওয়ার পরেও এক সেকেন্ড টাইমের এদিক ওদিক হবে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে সিজিয়াম পরমাণুর কম্পন এবং সময়ের যে ক্ষুদ্রতম ভাব এক সেকেন্ড, এটা একদম একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে সমান সমান মিলে যায়। এতটাই সমান সমান মিলে যায়, 10 কোটি বছর, 1 বছর, 10 বছর, 100 বছর, 1000 বছর না, 1 লক্ষ বছর না, 1 কোটি বছর না, 10 কোটি বছর, 10 কোটি বছর টাইম আগায় যাবে, কিন্তু আপনার সেকেন্ডের একটু হেরফের হবে না যদি আপনি সিজিয়াম পরমাণুর কম্পনের সাথে সেকেন্ডকে পরিমাপ করেন। তার মানে হচ্ছে আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য নিদর্শন, আমরা যদি সিজিয়াম পরমাণুর এই ব্যাপারটা আবিষ্কার করতে না পারতাম, তাহলে কি আমরা বুঝতে পারতাম আল্লাহ কোন জায়গায় কোন জিনিস রাখছেন? এই জন্য কোরআনের সবচেয়ে অলৌকিকত্ব হচ্ছে, যত পড়বেন, যত মেলাবেন, তত বিস্ময়ে অতিভূত হয়ে যাবেন যে কি অসাধারণ জিনিস আল্লাহ দিয়েছেন। আচ্ছা, কয়েক বছর আগেও একটা জিনিস নিয়ে কন্ট্রোভার্সি ছিল। কন্ট্রোভার্সি বলতে একটা জিনিস নিয়ে একটা খটকা ছিল যে আমরা যখন রাতে ঘুমাই, ডান পাশে কাত হয়ে ঘুমাবো না বাম পাশে, এটা নিয়ে একটা বিতর্ক ছিল। এক এক আর্টিকেলে এক এক রকম করে আসতো। কেউ বলতো ডানে কাত হয়ে ঘুমাও, কেউ বলো বায়ে কাত হয়ে ঘুমাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ডান কাত হয়ে ঘুমাও, ডান পাশে। বিজ্ঞানীরা এখন দেখছে, কেউ যখন ডান পাশে কাত হয়ে ঘুমায়, তখন আমাদের যে লিম্ফেটিক সিস্টেম, তার মানে শরীরের যে জায়গায় রক্ত সহজে যাইতে পারে না, সেই লিম্ফেটিক সিস্টেম, লিম্ফোসাইটের সহায়তায় বাইরের যত জীবাণু আছে তার সাথে যে ফাইট করার যে ক্যাপাসিটি, যখন আমি ডান পাশে কাত হয়ে ঘুমাই তখন অনেক বেড়ে যায়। এবং ব্রেইনের মধ্যে যে ইনফ্লামেশন, ব্রেইনের যে ইনফেকশন, সেটা কমতে থাকে, ব্রেইন পরিষ্কার হয়। তার মানে বিজ্ঞানীরা এখন দেখতেছে ডান পাশে কাত হওয়া, এই ডান পাশে কাত হয়ে ঘুমানো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তাই না, এইটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত। এরকম যেই জায়গায় আমরা যাব, আপনি অবাক হয়ে যাবেন যে কোরআন হাদিসের প্রত্যেকটা জিনিস আমাদের কল্যাণের জন্য আসছে। আচ্ছা, বাংলাদেশে যে অনেকে আমরা চাকরি করি, বিসিএস এর অফিসার হই, অনেকে আছে না? বিসিএস অফিসার যখন হই, তখন কি আমরা কি কোনো শপথ নিয়েছিলাম? শপথ অনেকে বুঝতে পারছে না। বিসিএস এ যখন কেউ
জব রিক্রুটেড হয় তখন কি শপথ নিতে হয়? শপথ নিতে হয় না, কিন্তু শপথ নেই। কিন্তু ধরা যাক যে একজন উপদেষ্টা হবে, একজন মন্ত্রী হবে, তখন তার শপথ আছে না? শপথ আছে। সারা পৃথিবীতে যতগুলো প্রফেশন আছে, এই প্রফেশনের মধ্যে এমন একটা ভিন্নধর্মী প্রফেশন আছে যেখানে স্টুডেন্ট যখন ঢুকছে তখনই শপথ নিয়েছে। সেই প্রফেশনটার নাম কি? হ্যাঁ, আপনার নেন নাই? কোনটা? মেডিকেল সায়েন্স। প্রত্যেকটা প্রফেশনেই দামি। তো একবার একটা আলোচনার মধ্যে আমার এক বন্ধু বলতেছে, সে ইঞ্জিনিয়ারেরও দাম আছে, প্রত্যেকটারই দাম আছে। বলতেছে যে আসলে ডক্টরের একসময় না হইলেও হবে, এমনিতে মজা করে। তাই আমি বললাম যে তুমি কি কোনো শপথ নিছো? বলছে কিসের শপথ? আমি বলছি না, তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেছো তখন শপথ নিয়েছো কিনা? বলছে না, তখন তুমি শপথ নেয়নি। আমি বললাম যে দেখো, যে শপথ নেয় বুঝতে হবে যে সে খুব গুরুত্বপূর্ণ কাজ করে, এই জন্য তাকে শপথ নিতে হয়। যার কাজ যত গুরুত্বপূর্ণ তার শপথ তত পাওয়ারফুল, তত স্ট্রং। আমেরিকার যে প্রেসিডেন্ট যখন শপথ নেয়, সে বাইবেলের উপর হাত রেখে, যেই ধর্মের হবে, সাধারণত খ্রিস্টানই হয়, বাইবেলের উপর হাত রেখে কিন্তু শপথ নেয়। আমরা যারা হচ্ছে যে মেডিকেল সায়েন্স পড়তে আসছি, আমরা কিন্তু হচ্ছে শপথ নেই। তার মানে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন, প্রত্যেকটাই দামি, সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন যে মেডিকেল সায়েন্স, সেটার সবচেয়ে সহজ এক্সাম্পল সেটা হচ্ছে শপথ। অনেকে মনে করে শপথ নেওয়া কি আর সে যায়? নো। আপনি অন্য সাবজেক্টে পড়তে যান, আপনাকে কেউ এসে বলবে যে ভাই শপথ নাও? নো। কারণটা কি? কারণ হচ্ছে আপনি এখানে শপথ নিচ্ছেন এই কারণে, আপনি যে জিনিসটা নিয়ে ডিলিংস করেন সেটা হচ্ছে মানুষের জীবন। সরাসরি প্রত্যেকটার সাথে মানুষের জীবন সম্পর্কিত আছে প্যাসিভলি, কিন্তু সরাসরি মানুষের জীবনের সাথে সম্পর্কিত হচ্ছে মেডিকেল সায়েন্স। এবং দেখুন, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, না, আল্লাহ আমাকে দুনিয়া তুমি সফল করো, আখিরাতেও সফল করো, এটা যে কেউ যে কোনো জায়গা থেকে সফল হইতে পারে। তবে আমি যদি বলি যে এমন একটা পেশা, যেই পেশায় আপনার রুজিও হইল, এই দুনিয়া আপনি সফল হইলেন, পরের দুনিয়াও সফল হইলেন, এইটা সারা দুনিয়ায় যতগুলো প্রফেশন আসছে মানুষের ইতিহাসে, তার মধ্যে নাম্বার 1 যদি আমরা যাই, তাহলে সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের এই পড়াশোনা। দেখেন, সম্ভবত তিরমিজি শরীফের একটা হাদিস আছে এরকম, সকালবেলা কেউ যখন অসুস্থ মানুষকে দেখতে যায়, 70,000 ফেরেশতা রিক্রুট হয়ে গেল। ওরা খাতা কলমে লেখা শুরু করে ফেলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নামে আমল নামায় খালি ভালো নেকি লিখতে থাকে। সকালবেলা একজনকে দেখছে, অসুস্থ লোককে। শুধু তাই না, বেহেশতের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে বাগান তার নামে বরাদ্দ হইতে থাকে। আবার সন্ধ্যায় একজন দেখছে 70,000 ফেরেশতা হচ্ছে বসে পড়ছে, তার আমল নামায় খালি ভালো ভালো নেকি লিখতেছে। এবং সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত দেখা যায় তার ওই যে বেহেশতের মধ্যে যে ফল ফলাদি বাগান এগুলোর হচ্ছে মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা তার নামে হচ্ছে বরাদ্দ হচ্ছে। তার মানে তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করছে, আমরা জাস্ট নিয়াতটা যদি পরিষ্কার করি, আমরা তো জীবনের যে জীবিকা সেটা তো এখান থেকে পাবোই। তার সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফেরেশতারা রিক্রুট হয়ে গেল, আপনার নামে আমলনামায় লেখা শুরু হয়ে যাচ্ছে, আপনার বেহেশতের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে একটার পর একটা আপনার নামে হচ্ছে যে ওটাকে কি বলে, ইজারার মতো চলে আসতেছে। আপনার ইহকাল পরকাল অসাধারণভাবে হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে। এই যে আমরা ডাক্তারের মতো, মেডিকেল সায়েন্সের মতো এরকম অসাধারণ পেশায় থাকার পরেও যারা এখানে আছি, অনেকেই একটা আফসোস আছে না, যে আমরা ডক্টরদের কোনো পার্সোনাল লাইফ নাই, এরকম একটা আফসোস আছে না? আচ্ছা, আপনার কথা কন না কেন? একটু না বললে আমি বুঝতে পারবো যে আপনি বুঝতে পারছেন কিনা। কয়েক মিনিট বলবো কিন্তু, অতএব একটু বলতে হবে, তাহলে আমি খুব দ্রুত আগায় যেতে পারবো ইনশাল্লাহ। ওকে, একটু বলতে হবে। আসলে হয়েছে কি, ডক্টররা এত ব্রিলিয়ান্ট, কয় আমি কি কব, সব তো জানা, তাই শুনলে মজা লাগে যে হ্যাঁ ঠিক আছে জানি তো, জাস্ট খালি একটু বলতে হবে, তাহলে আমি খুব দ্রুততার সাথে আগায় যেতে পারবো, যেই জিনিসগুলো আমাদের জানা উচিত। দেখেন, আমরা এত অসাধারণ পেশায় আছি, কিন্তু দেখবেন অনেকেই বলে না যে আমাদের পার্সোনাল লাইফ নাই, অনেকেই আছে। এবং পার্সোনাল লাইফ নাই যে, এইটার কারণে আপনি দেখবেন অনেক ডক্টরের ছেলে মেয়ে কিন্তু একটা বিপদের মধ্যে থাকে। অনেক ডক্টরের ছেলে মেয়ে, যত বিজি ডক্টর তার ছেলে মেয়ের প্রবলেম তত বেশি, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে। আপনাকে একটা হ্যাক্স বলে যাই, জাস্ট লিখে রাখতে পারেন, কারণ পরে খেয়াল থাকবে না। আমরা যা কিছু শুনি 1 ঘন্টা পরে 56% জিনিস ভুলে যাই। প্রতি 100টা কথার 56টা কথা 1 ঘন্টা পর ভুলে যাব। একদিন চলে গেলে 70টা কথা ভুলে যাব। 1 সপ্তাহ চলে গেলে 80টা কথা ভুলে যাব। এরপরে খেয়ালে থাকবে না যে এসপি শুনছি কি শুনি নেই। এই জন্য জাস্ট পয়েন্টটা একটু খালি খেয়াল করতে পারেন। কি সেটা? আপনার যত বেশি ব্যস্ততা থাক না কেন, যা থাক,
আপনার সন্তানের জন্য জাস্ট 15 মিনিটস, এটা আমার কথা না, আমেরিকান যে মেডিকেল অ্যাসোসিয়েশন তারা রিকমেন্ড করছে 15 মিনিটস প্রত্যেক দিন আপনার সন্তানের সাথে জাস্ট আপনি থাকবেন, তার কথা শুনবেন, আর কিছু না। 15 মিনিট যে কি বলতেছে না, অনেক সময় আমরা মনে করি কি বাচ্চার সাথে আসি ও কি দেখে, ওরে বাবা। দেখেন ছোট্ট বাচ্চা, আপনি দেখবেন ছোটবেলার কথা যদি আপনারা খেয়াল করেন, যাদের ছোট বাচ্চা যেই সময় মানুষ হয়েছে, আপনি একটু জাস্ট খেয়াল করেন তো, আপনাকে এসে কিন্তু নকল করতো, খেয়াল করছেন? আপনি তার সাথে যে আচরণ করতেন ও কিন্তু ওই আচরণটা কপি করতো। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, প্রত্যেক দিন 15টা মিনিট যদি আপনি বাচ্চার সাথে থাকেন, তাহলে কি হবে জানেন? আপনার এবং বাচ্চার মধ্যে ওই সময় অক্সিটোসিন করণ হবে। আচ্ছা বলেন তো, অক্সিটোসিন আন্তরিকতা বাড়ায় না? এই আমাদের বাংলাদেশ, এই দক্ষিণ এশিয়ার ইসলাম প্রধান যে দেশগুলো আছে, এই দেশগুলো আব্বা আম্মা ভাই বোন ফ্যামিলির যে বন্ডিং, ইউরোপিয়ান কান্ট্রি থেকে এটা আছে। ইউরোপিয়ান কান্ট্রিতে হচ্ছে ওই যে ওল্ড হোমে আব্বা আম্মা পাঠিয়ে দিছে, বাচ্চা পাঠিয়ে দিছে, ওই যে ওটা কি কয়, চিলড্রেন হোম নাম দেওয়া যেতে পারে, চাইল্ড কেয়ারে পাঠিয়ে দিছে, এবং বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে যে ওই জায়গায় আছে, দাদা দাদি আরেক জায়গায় আছে। সত্যিকার অর্থে শান্তি নাই, অক্সিটোসিনের কোনো বন্ডিং নাই, এবং ওই জন্য দেখবেন ওইখানে ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমরা যদি প্রত্যেক দিন বাচ্চার সাথে জাস্ট 15 মিনিট সময় দেয়, 15 মিনিট, জাস্ট 15 মিনিট যদি সময় দেয়, তাহলে দেখা যাবে ফ্যামিলির যে কানেকশনটা, ফ্যামিলির একজনের সাথে আরেকজনের সাথে যে আত্মিক সম্পর্কটা, এটা অন্যরকম পর্যায়ে চলে যাবে, আনবিলিভেবল পর্যায়ে যাবে। তাহলে আপনারা যারা আছেন, যত বেশি ব্যস্ততা থাকেন না কেন, প্রফেসর হই, প্রিন্সিপাল স্যার হই, ডিরেক্টর স্যার হই, যারা, অনেকে মনে করে 15 মিনিট দিলে কি হবে, শোনেন, আপনাকে আজকে যদি আমি 1 টাকা দেই, দেখেন তো, এটা যদি আগামীকাল 2 টাকা হয়, তারপর দিন যদি 4 টাকা হয়, তারপর দিন যদি 8 টাকা হয়, তারপর দিন যদি 16 টাকা হয়, তারপর দিন যদি 32 টাকা হয়, এরকম করতে করতে 31 নাম্বার দিন যখন হয়, জাস্ট 31 ডেজ, এরকম করে প্রত্যেক দিন টাকাটা ডাবল হচ্ছে। কেউ বলতে পারবেন 31 নাম্বার দিনে আপনার এই 1 টাকা কত টাকায় কনভার্ট হবে? 10 কোটির বেশি। ভেরি নাইস। আর কেউ এদিকে? 1 টাকা দিয়েছি, শর্ত হচ্ছে একটা প্রত্যেক দিন ডাবল হবে, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, মাইটোসিস কোষ বিভাজনের মতো। স্যার বলছে 10 কোটির বেশি। এক্সাক্ট নাম্বারটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন, 107 কোটির বেশি, 107 ক্রোড়স, এর চাইতে বেশি। আপনি চিন্তা করেন তো, আমাদের শরীরে যে ট্রিলিয়ন কোষ, লক্ষ লক্ষ কোটি কোটি যে কোষ, শুরু কিন্তু মাত্র একটা কোষ থেকে, জাইগোট, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 16, 32, 64। এবং আপনি দেখেন তো, এই সিস্টেমটাই, এই বাইনারি সিস্টেমটাই কাজ করে না কম্পিউটারে। আধুনিক এআই টেকনোলজি আসুক আর যাই আসুক, আল্লাহ যেখান থেকে সৃষ্টি শুরু করছে, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, ঠিক ওই মেকানিজমটাই কিন্তু বাইনারি সিস্টেমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, ইন্টারনেট বলি, কোয়ান্টাম কম্পিউটিং বলি, সবগুলোতে ওইটাই কাজ করছে। তার মানে বিজ্ঞান এখন যেখানে শুরু করতেছে, আল্লাহ শুরুটা ওইখান থেকে, বিজ্ঞান শুরু করছে, আল্লাহ শুরুটাই ওইখান থেকে। বিজ্ঞান এত অ্যাডভান্স হয়ে যে জায়গায় আসছে। তা যেটা বলছিলাম, প্রত্যেকদিন আপনি আপনার বাচ্চার সাথে 15 মিনিট টাইম দেবেন। এইটা 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পরে আপনি দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি আলাদা করতে পারছেন না। অনেকেই বলে বাচ্চার সাথে আমার কানেকশন নাই। সেই দিন আমি এক মেডিকেলের ভাইয়ের সাথে কথা বলছিলাম, তা বলল যে ওনার পরিচিত একজন আমেরিকায় থাকে, ওনার বাবা হচ্ছে যে, মানে ওই পরিচিত যিনি আমেরিকায় থাকে, তার বাবা হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে, মানে 2020-21 ঘটনা বলছে, জীবন যাবে কি আসবে এইরকম অবস্থায় আইসিইউতে আছে। বেটা বাপকে দেখতে যায় না, বাবু বেটাকে আশা করে না, মনে খুব কষ্ট। তারপর আমি বললাম যে এটা কেন হইলো? বললো যে ওইখানকার ফ্যামিলিতে এরকম বন্ডিংস নাই, অথচ বাঙালি ছিল, বাংলাদেশ থেকে গেছে, এইরকম হাই প্রফেশনাল, তার ছেলে বাচ্চা ছোট থেকে বড় হইল, 22, 23, 25 বছর বয়স হলো, বাবা মৃত্যু সজ্জা। আচ্ছা, আমরা কি এটা চিন্তা করতে পারি? আমি একটা ঘটনা বলি। আমার ছোট ভাই ডক্টর নোবেল, তার এক ফ্রেন্ডের, তার নামটা রিভিল করছি না, ঘটনাটা জাস্ট এক্সাম্পল, খুব ভালো কাজ করে। তাদের যখন প্রপ পরীক্ষা হয়, বগুড়া মেডিকেল কলেজে যখন প্রপ পরীক্ষা হয়, সেই প্রপ পরীক্ষার সময় তার মা হচ্ছে প্রচন্ড অসুস্থ হয়ে গেল, এবং প্রফের ভাইবা আগামীকালকে, সে প্রফের ভাইবা না দিয়ে চলে গেল হচ্ছে মাকে দেখতে। মার স্ট্রোক করছিল। তা খুব ভালো ছেলে ছিল, স্যারেরা খুব দয়া করে তাকে বলছে, ঠিক আছে তুমি অন্য যে আরেকটা যে রয়েছে গ্রুপ, তার সাথে ভাইবা দাও।
ভাইবা দিয়ে সে পাশও করলো। ইন্টার্নশিপে যখন ঢুকবে, এই ইন্টার্নশিপে আমরা যাওয়ার সময় দেখা যায় না কাগজপত্র জোগাড়পাতি করে জমা দিতে হয়, ওই সময় তার মার রিকারেন্ট স্ট্রোক হলো এবং ফ্যামিলিতে তার বড় ভাই অন্যরা হচ্ছে ঢাকায় থাকে আর তার মা গ্রামে ছিল। সে তার মায়ের সাথে 24টা ঘন্টা 7টা দিন 1টা মাস 1.5টা মাস সব সময় মায়ের টেক কেয়ার করছে। সত্যি কথা বলছি, কেউ যদি পার্সোনালি জিজ্ঞেস করে নামও বলে দিয়ে পারি, জাস্ট সবার সামনে নাম বলছিলাম। 1.5 মাস পরে যখন ডিরেক্টর স্যারের কাছে গিয়েছে যে স্যার আমার এরকম হয়েছে, মা এরকম অসুস্থ ছিল, এই ঘটনা, আমাকে জয়েন নেন। ডিরেক্টর স্যার বলছে তুমি 10 মিস করছো, 6 মাস পরে আসো। তার মানে পরের যারা সাপ্লিমেন্ট গ্রুপ তারা কি করবে বেচারা। যদিও ডিরেক্টর স্যার এক্ষেত্রে হয়তো বা একটু মানবিকতা দেখালে হয়তো বা, যাই হোক, কিন্তু আল্লাহর প্ল্যান দেখেন কি করে। তারপরে সে এসে আবার মায়ের সাথে হচ্ছে যে সেবায় সে নিয়োজিত হয়ে গেল। 6 মাস পরে সাপ্লি যে গ্রুপ ছিল তাদের সাথে জয়েন করলো। জয়েন করার পরে দেখেন আল্লাহর মেকানিজম কি, ইন্টার্নশিপ কমপ্লিট করলো, পোস্ট গ্রাজুয়েশন দিল এবং সম্ভবত ডিপ্লোমা, না একটা ডিপ্লোমা তার কমপ্লিট হয়ে গেল। বিসিএস হচ্ছে না, লাস্ট কোন বিসিএসটা হলো ভাইয়া? 48 বিসিএসে সম্ভবত জয়েন দেয়নি ইনশাল্লাহ, এবং তারপরে 2-3টা বিসিএস একসাথে হয়ে বসে আছে, তার জয়েন হয়ে যাবে। তা আমি নোবেলকে বললাম যে ভাই তোমাদের ব্যাচের সবার স্ট্যাটিস্টিক্সটা কি? তো বললো যে আমাদের ব্যাচের পোস্ট গ্রাজুয়েশন একটা ডিপ্লোমা কমপ্লিট হয়েছে এবং বিসিএস হয়েছে, সম্ভবত সে, আর কেউ আছে? নোবডি। আল্লাহ যে আছে, এবং মা বাবার সেবা করলে, মা বাবার সাথে সময় কাটালে কিয়ামতে ওই সময় কি পাবো সেটা তো পাবোই, কিন্তু দুনিয়াতে যে তা পাওয়া যায়, নোবেলদের ব্যাচের ডক্টর তো তার একটা অসাধারণ এক্সাম্পল। গা কাটা দিয়ে ওঠে না? আমার তো গা কাটা দিয়ে উঠতেছে। আপনি মা বাবার সাথে সময় কাটাইলে শয়তানের মেজাজ গরম হয়ে যায়। এই জন্য দেখবেন বাপ মা ফোন দিলাই রাখো, অথচ বন্ধু বান্ধবের সাথে, এটা আমিও দেখছি আমার নিজেরও। তারপর আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কারণ আমি জানি যে না, আমি বুঝি যে বড় শয়তান আসি কয় যে বাপ মার সাথে পরে কথা কইলে হবে। আপনি দেখেন মিলান, অথচ বন্ধু বান্ধব সবাই ঘন্টা পর ঘন্টা কথা বলছি, বাবা মা ফোন দিলে আচ্ছা ঠিক আছে নিজের লোক পরে হবে। মা বাবার সাথে যখন আপনি কথা বলেন তখন মা বাবা যেই প্রান্তেই থাক, আপনি কথা বলতেছেন না, অক্সিটোসিন ক্ষরণ হচ্ছে। আমাদের মা বাবার হার্টের যে রক্তের নালীগুলো, এই রক্তের নালীগুলো পরিষ্কার করার জন্য কি সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করবেন? নো, এইটা পরিষ্কার হয় যে জিনিস দিয়ে, তার নাম অক্সিটোসিন। তার মানে আপনি আপনার মা বাবার সাথে যতক্ষণ কথা বলছেন ততক্ষণ আপনার মায়ের রক্তের নালীগুলো, আপনার বাবার রক্তের নালীগুলো অক্সিটোসিন দিয়ে পরিষ্কার হচ্ছে, এবং এই কারণে দেখবেন হার্টের সমস্যা মা বাবার আল্লাহর রহমতে তখন কমতে থাকবে। আমাদের এলাকার একটা ঘটনা বলি, লোকটা তুলনামূলক লোক মুখে শোনা খারাপ, খারাপ বলতে মানুষের সাথে অন্যায় অত্যাচার করত, খুব পাওয়ারফুল কিন্তু খারাপ। ওই লোকের মেয়ে হঠাৎ করে একটা বিয়ে করছে, সেই মেয়ের বাসায় গিয়েছে ওই লোক। যাওয়ার পরে চেয়ারম্যান ছিল, নাম বলছি না, যাওয়ার পরে মেয়ে দরজা খুলে তাকে, তার বাবাকে ভিতরে ঢুকতে দেয়নি। বাপ কিন্তু প্রচন্ড গুন্ডা বদমাশ যাই বলেন, কিন্তু মেয়ের সাথে তার কানেকশন অন্যরকম। এই যে মেয়ে তাকে অপমান করে তিরস্কার করে বের করে দিল, বাসায় আসতে পারে নাই, তার আগে হার্ট অ্যাটাক করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার মানে মা বাবার সাথে সন্তানের বন্ডিংটা খারাপের দিকে গেলে আপনি আপনার আব্বা আম্মাকে অ্যাকিউট এমআই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটা রাস্তার মধ্যে থাকতে পারেন। আর আপনি যদি বাবা মার সাথে সম্পর্ক পজিটিভ রাখেন, প্রতি মুহূর্তে রক্তের নালীগুলো পরিষ্কার হইতে থাকলো এবং আপনার আব্বা আম্মার হার্ট ক্লিন হইলো, রক্তের নালী পরিষ্কার হইলো, হার্টের সমস্যা থেকে দূর হয়ে বেশি দিন বাঁচার যে রাস্তা সেটা আপনি গতিশীল করলেন। তাহলে আপনি চিন্তা করেন যে মা বাবার সাথে এই সন্তানের সম্পর্ক যত ভালো হবে। আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটা কোথাও সায়েন্টিফিক জার্নালে আসে নাই, কিন্তু আমার ক্যালকুলেশন, যেই ফ্যামিলির মা বাবা সৎ, সেই ফ্যামিলি থেকে মেডিকেলে এবং ভালো জায়গায় সন্তান চান্স পাওয়ার রেটটা সরকারিতে বেশি। এবং আমি এটা অবাক হয়েছি, আমার কাছে স্ট্যাটিস্টিক্স থাকে, তা আমাকে অভিভাবকরা অনেক সময় বলে, আমি যখন অফলাইনে পড়াতাম তখন এসে বলতো যে স্যার আমরা কি করতে পারি। আমি বলছি যে আপনি একটা কাজ করতে পারেন, অন্যের হক নষ্ট করবেন না, কোনো 2 নাম্বারই করবেন না, আপনার সন্তানের মেডিকেলে গভর্নমেন্টে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে আবার এটা না যে যারা গভর্নমেন্টে চান্স পায়নি সব অসৎ লোক, এটা বলছি না, জাস্ট বুঝাতে যাচ্ছি যেই ছেলে মেয়ে সরকারিতে চান্স পায়, আমার অবজারভেশন অনুযায়ী তাদের বাবা মা সততা তুলনামূলক স্কেলে বেশি। তার মানে যে উল্টা নাই তা না। নূহ আলাইহিস সালামের সন্তান কিনান, নবীর ছেলে,
চিন্তা করেন, আল্লাহকে অস্বীকার করছে। কি কারণে হইল? কারণ সে যাদের সাথে ঘুরতো সেই সঙ্গদোষটা ছিল শয়তানি। আপনারা যারা মেডিকেলের ডক্টর, অনেকের টার্গেট আছে না, আচ্ছা একটু হাত উঁচু করেন তো, যে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া যাবেন, কারা কারা একটু হাত উঁচু করেন তো, লজ্জা নাই কিছু। যারা যারা আছেন, ভালো খবর আছে আপনাদের জন্য, যারা যারা আছে একটু হাত উঁচু করেন। কোনো খারাপ কিছু নাই, কারোর ট্যাগিং দেওয়া হবে না। আচ্ছা, অনেকে আছে না যে আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবে, ভেরি নাইস। শোনেন, আপনি যখন বিদেশে যাওয়ার প্ল্যানিং করছেন, আমি আপনার একটা রিয়েল পিকচার বলি, রিয়েল। বিদেশে যে কার্টুন দেখায় আপনার বাচ্চাকে, কার্টুন, বিদেশে যে স্কুলের মধ্যে আর্ট কম্পিটিশন হয়, বিদেশে যে এসে রাইটিং হয়, বিদেশে যে কালচারাল প্রোগ্রাম হয়, এগুলোর মেইন থিমটা কি শুনলে অবাক হয়ে যাবেন। মেইন থিমটা হচ্ছে পরিবার ব্যবস্থা যেটা আছে এইটাকে ধ্বংস করা। তো অনেকের মাথায় যে পরিবার ব্যবস্থা ধ্বংস করবে, সিস্টেমটা কি? খুব সহজ সিস্টেম, সেম সেক্স ম্যারেজ। এইটা একবারে কাউকে দেখেন, আজ থেকে 15-20 বছর আগেও একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, এই কথাটা বলতে মানুষ লজ্জিত হইত। আর এখন ফেসবুকে, আমি তো প্রাইভেট কোনো আমার ইয়া নাই, এজন্য আমি জাস্ট যেটা জানি সেটা বলতেছি, যে অনেকেই আছে না ইন এ রিলেশনশিপ, শয়তান, এবং ফ্যামিলি এখন এটাকে মেনে নিচ্ছে যে না এটা তো নর্মাল। আজ থেকে 15-20 বছর আগে, 25-30 বছর আগে, এই একটা জেনারেশন আগে আপনি চিন্তা করেন তো, প্রফেসর স্যাররা আছেন, স্যাররা আরো ভালো বলতে পারবেন, কেউ কি চিন্তা করতে পারতো যে একটা ছেলে মেয়ের এরকম পারস্পরিক সম্পর্ক ওপেনলি এক্সপোজড অবস্থায় কেউ স্বীকার করবে, উচ্চারণ করবে? প্রশ্নই আসে না। কিন্তু নাটক, সিনেমা, মুভি, থিয়েটার, এই ঘুমাচ্ছে ওই যে মিডল বয়, হ্যাঁ হ্যাঁ, রাতে নিশ্চয়ই ঘুমায়নি, শুনতে হবে। আমি কিন্তু টিচার হিসেবে খুবই ডেঞ্জারাস, গ্যারান্টি। স্যারেরা আছে দেখে এই জন্য আমি কিছু বলতেছি না। আমার আম্মা ফোনে বলছে, তুই এরকম করে ধরবি না, মানুষ সময় চমকে উঠে। আমার মা, আমি আসার আগে কথা বলতেছিলাম, বলতেছে একটু আস্তে আস্তে। আম্মা সবসময় দোয়া করে, কাজে এই দোয়া দরুদ পড়বি সবসময়, ভেরি নাইস। আমি না তুমি দোয়া করলে হবে কেন, তারপর তুই এই দোয়াগুলো করবি। তা যে জিনিসটা বলতেছিলাম, এই যে জিনিসটা বলতেছিলাম, আমি কিন্তু টিচার হিসেবে খুবই ডেঞ্জারাস। কি কারণে? আমার সামনে বসে থাকবে, 500 থাকুক, 300 থাকুক, প্রত্যেকটা কথা মুখস্থ করে আমি ছেড়ে দিই। এবং আমার ক্লাসে আলহামদুলিল্লাহ এমন খেয়াল আছে, নোবেলদের ব্যাচ, ওরা জানে, 2 বছর ইন্টারে পড়েছে, মেডিকেলের সময় পড়েছে, এমন অনেক স্টুডেন্ট আছে একটা ক্লাস মিস করে নেই, নট এ সিঙ্গেল, একটা ক্লাসও মিস করে নেই। এমনও আছে যে একটা ব্যাচে ক্লাস করে আরেক ব্যাচে বসতো, মজা লাগে শুনতে। একই কথা তো আমি বলি না, ভিন্ন ভিন্ন স্টাইলে বলি, শুনতে মজা লাগে। তাই ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে 8-10 বছর আগেও কেউ রিলেশন এইটাকে সামনাসামনি বলতে লজ্জিত হতো, দূরে সরাই দিয়েছে। এরপরে টার্গেট যেটা, সেটা হচ্ছে সেম সেক্স ম্যারেজ, এইটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা। এবং অনেকে এখন মনে করতেছে না এটা কিভাবে হয়। আজ থেকে 20-25 বছর আগে রিলেশনে থাকবে, এটা যেমন বলাটা অকল্পনীয় ছিল। আমরা যদি এগুলোতে সতর্ক না হই, আগামী 20-25 বছরেরও কম সময় দেখবেন যে ওই স্ট্যাটাসের মধ্যে দিয়ে দিছে ওইটা। তাহলে এই লুত আলাইহিস সালামের যে সম্প্রদায়, আমরা যখন কোরআন পড়তাম অবিশ্বাস্য লাগতো যে এটা কিভাবে সম্ভব, যে এটা কেমন কথা। দেখেন, সেই শয়তান আবার ঘুরে আসছে না, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে লুত আলাইহিস সালামের কওমের ক্ষেত্রে যা হয়েছিল, সেটা এখন আস্তে আস্তে সারা দুনিয়ার শয়তান, বদমাশ, এরা ওইটাকে প্রচার করতেছে, এইটার মাধ্যমে খুঁটি কাটতেছে। দেখেন, যে কোনো একটা খারাপ কিন্তু একবারে ঢুকেন, আস্তে আস্তে আসে। তাহলে এইটা থেকে বের হওয়ার বুদ্ধিটা কি, সেটা আপনাদের শিখাই দিই। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার ছেলে মেয়ে প্রত্যেকের আছে না যে আমরা চাই যে আমাদের সন্তানগুলো ভালো হোক। আমি প্রফেসর স্যার থেকে শুরু করে অন্যদেরকে বলবো, দেখেন আমার অবজারভেশন অনুযায়ী অনেক বড় বড় প্রফেসরদের ছেলে মেয়ে যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যেতে পারে নাই। এবং আমি খোলামেলা বলছি, এটা একটা বড় কারণ কি জানেন? কারণ উনি নিজে যে জীবনটা লিড করছে, ওনার সন্তানের জন্য উনি ওই জীবনটা দিতে চায় না। উনি নিজে খালি পায়ে, স্যান্ডেল পায়ে, সাইকেল চড়ে, কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, আর নিজের ছেলে মেয়েকে গাড়িতে আরাম করে পাঠাচ্ছে। নো, আমি এটার ঘোর বিরোধী। আমার ওয়াইফও বলে যে না, এটা কেমন? আমি বলছি নো, এটা কখনোই হইতে পারে না। বাপের টাকা আছে, মায়ের টাকা আছে, আর বাচ্চা যদি এটা বুঝে, কবে রিল্যাক্স করো, কুল, কোনো পড়াশোনা ওইরকম করে সে করবে না। আপনি চিন্তা করেন তো, আমি প্রফেসর স্যাররা যে এত পরিশ্রম করছে, তার পিছনে একটা উদ্দেশ্য ছিল না যে আমি বড় কিছু করব, বড় জায়গায় যাব, জীবনে যেটা পাই নাই সেটা করব।
আপনার বাচ্চা ছোটবেলা থেকেই সে এসি রুমে ঘুমায়, দামি গাড়িতে এসি রুমে যায়, না চাইতেই সবকিছু পায়, ওই কেন পড়াশোনা করবে? কেন করবে সেটা আমাকে বলেন। ওর চাহিদা আছে কিছু নাই তো?